ডেডলাইনের পাল্টা এবার ডেডলাইন। গতকাল সুপ্রিম কোর্ট আজ বিকেল 5টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে কর্মবিরতিরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য। না হলে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তাতে বাধা দেবে না সর্বোচ্চ আদালত। জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ফের আজকে পথে নামছেন। বেলা 12টায় স্বাস্থ্য ভবন অভিযান করবেন। দাবি মেটা না পর্যন্ত কর্মবিরতি চলবে, এমনটাই তাদের বক্তব্য। যদি কোনো অচলাবস্থা তৈরি হয়, সমস্যা তৈরি হয়, দায় কিন্তু সবটাই রাজ্য সরকারের। আর অন্যদিকে একেবারে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? তিনি বলছেন একটা মাস কেটে গিয়েছে ঘটনার, এবার উৎসবে ফিরুন। নতুন বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, আবারও নতুন করে শুরু হলো তোলপাড়। আলোচনা করবো যারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই পরিচয় করে দেবো, সমীর চট্টোপাধ্যায় রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, সৈকত গিরি এবং আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। ঠিক কি হলো? চিকিৎসকরা এবার পাল্টা ডেডলাইন বেঁধে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কিন্তু বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ রয়েছে, আর তারপর এবার জুনিয়র ডাক্তাররা নিজেদের দাবিতে অনড় থাকছেন। তারা কর্মবিরতি চলবে দাবি না মেটা পর্যন্ত। কি বলছেন শুনুন। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব। আর একেবারে গতকাল যেদিকে গোটা দেশের মানুষের নজর ছিল, সর্বোচ্চ আদালত তারা কিন্তু ইতিমধ্যেই ডেডলাইন বেঁধে দিয়েছেন। আজ বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে চিকিৎসকদের। কি বলা হলো গতকাল শুনুন। Despite the above facilities which have been directed to be put into place, there may be a likelihood of adverse action being adopted in the future, which may best be obviated by the return to work. Full stop. The resident doctors must be aware of, cannot be oblivious to the needs of the general community whom they are intended to serve, and should reciprocate by returning back to work. If they do not resume work as doctors, then we can't restrain the state government from taking disciplinary action. That's entirely within their jurisdiction. আজকের কর্মসূচি অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আমি একবার প্রতিক্রিয়া জানতে চাইবো। আমি আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, শীর্ষেন্দুদা, খুব উল্লেখযোগ্যভাবে আপনার যদি খেয়াল থাকে, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আগের যে শুনানি ছিল সেখানে একেবারে শুরু থেকেই কিন্তু জুনিয়র ডাক্তারদের প্রতি নমনীয় মনোভাব দেখিয়েছে আদালত, এবং সেখানে বলা হয়েছিল যে জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতিতে বসেছেন তাদের দাবি অত্যন্ত ন্যায্য, মানবিকভাবে দেখতে হবে তাদের দাবি, কারণ তারা তাদের সহকর্মীকে হারিয়েছেন। অত্যন্ত অমানবিক একটা হিংসাত্মক ঘটনা ঘটে গিয়েছে। সেখান থেকে সুপ্রিম কোর্টের এই ডেডলাইন বেঁধে দেওয়া, এর পিছনে কারণটা কি? রাজ্যের যিনি আইনজীবী তার দেওয়া পরিসংখ্যান। সুপ্রিম কোর্ট শুধু ডেডলাইন বেঁধে দেননি, মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তার আর একটা কথা বলেছেন, নিরাপত্তার কথা বলেছেন রাজ্য সরকারকে দেয়া। সেই নিরাপত্তাটা কোথায়, কোন জায়গায় নিরাপত্তাটা ছিল? যদি সত্যি নিরাপত্তা থাকতো তাহলে কি এই ঘটনা ঘটতো? সেই জন্যে জুনিয়র ডাক্তারদের প্রথম থেকে মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট নমনীয় মনোভাব নিয়েছেন। আজকে প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্য ভবন সহ পুলিশ প্রতিটা তথ্য লোপাট করেছেন। আপনারা গতকাল শুনানিতেও দেখেছেন, আগের শুনানিতেও দেখেছেন যে টাইম লাইন নিয়ে কথা বলেছিলেন। আর একটা কথা প্রধান বিচারপতি বারবার বলেছেন, প্রথম 5 ঘন্টা কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু 17 ঘন্টা পর 14 ঘন্টা বাদে এই জিনিস করেছেন আপনারা। সেই জায়গায় আপনারা ফরেন্সিক রিপোর্টে যে তথ্য এবং যে নমুনা সংগ্রহ করা হয়, সেই নমুনা সংগ্রহটা 3 দিন বাদে দিয়েছেন। সেই নমুনা সংগ্রহটা 4 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়, সেটা রেখেছেন কি? রাখেননি। ময়না তদন্তের চালান, ময়না তদন্ত চালান ছাড়া হয় না। চালান একটা পুলিশ লেখেন, সেখানে যে কনস্টেবল নিয়ে যাচ্ছেন সেই কনস্টেবলের নাম থাকে, সেই কনস্টেবল কার কাছে যাচ্ছেন সেই ফ্যামিলির নাম থাকে, কখন যাচ্ছেন সেটা থাকে। সেই চালানটা নেই। সেই চালান ছাড়া কোন চিকিৎসক
ময়নাতদন্ত করলেন। একেবারে এই চালানের প্রসঙ্গে আমি অবশ্যই আরো বিস্তারিত আলোচনায় আসবো, তবে ইতিমধ্যে চিকিৎসকরা যেমন নিজেদের দাবি দাওয়া নিয়ে অনড় রয়েছেন, দাবি না মেটা পর্যন্ত কর্মবিরতি চলবে, তার পাশাপাশি আজ কিন্তু তারা স্বাস্থ্য ভবন অভিযান করতে চলেছেন বেলা 12টা থেকে। আজ করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকরা তারা যাবেন। আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছড়ি ঘোরাচ্ছিল, পাহাড় প্রমাণ দুর্নীতি, কলেজে কলেজে থ্রেটের রাজনীতি চালাচ্ছিল, এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না। উপরন্তু এও আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস। আমরা তাই স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এর অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। আমি সমিতার কাছে এই জায়গায় যাব। সমিতা, একেবারে শুরু থেকে রাজ্য সরকারের অবস্থান খুব স্পষ্ট ছিল যে তাদের লুকোনোর কিছু নেই এবং তারাও বিচার চান। একেবারে পথে আমরা শীর্ষ নেতৃত্বকে দেখেছি, কিন্তু ডিসক্রিপেন্সির জায়গা তো একাধিক রয়েছে। বিচার চাই বলছেন, অথচ যে দাবিগুলো জুনিয়র চিকিৎসকরা করছেন, যেগুলো না হলে তাদের পক্ষে কাজে যোগ দেওয়া সম্ভব নয় বলে তারা বারবার জানাচ্ছেন, সেগুলো অ্যাড্রেস করার কি প্রচেষ্টা এখনো পর্যন্ত নজরে পড়লো আপনার? দেখুন, আরজি করে যা হয়েছে তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। সর্বোচ্চ শাস্তি অপরাধীদের জন্য কম, কিন্তু দেশের একটা সংবিধান এবং গণতন্ত্র এবং নির্বাচিত একটা সরকার, এটাও মাথায় রাখতে হবে। যে দাবিগুলোর কথা বলা হচ্ছে, আমরা সর্বোচ্চ আদালতের দিকে গোটা দেশ, বাংলা সহ গোটা দেশ তাকিয়েছিলাম। তাহলে সেই সুপ্রিম কোর্ট তার যে জাজমেন্ট কালকে এসছে, সেটা কিন্তু অবশ্যই বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা, বিশ্বাস, এবং আমরা তো জানি বিচার হবে, বিচার ইজ এ অনগোয়িং প্রসেস, সেই সিস্টেম তো চলছে। কিন্তু আমার একটাই, আলোচনার মাধ্যমে আজকে মুখ্যমন্ত্রী যে আহ্বান জানিয়েছে যে 5 জন হোক 10 জন হোক আপনাদের দাবি, আমি অনেকটাই মিটাতে পেরেছি। আরো যদি কিছু থাকে আলোচনার মধ্যে পরিস্থিতি, আপনারা কাজে যোগ দিন। যে কাজে যোগ না দেওয়ার জুনিয়র ডাক্তারদের নবান্নে ডেকেছিলেন কি প্রতিনিধিদের? না, তারাও কি আবেদন দেখা করার কথা বলেছেন? তাও তো নয়, শুধু অভিযান এটা দখল। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি গিয়েছিলেন দেখা করতে? জুনিয়র ডাক্তাররা যেখানে কর্মবিরতি চালাচ্ছেন সেখানে ভবন থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে বারবার লিয়াজো তৈরি করা হয়েছে, এবং স্বাস্থ্য দপ্তর কালকে যেটা বলেছে, আমরা আবারও বলছি, আপনাদের দাবি, আপনাদের প্রতিবাদকে আমরা সমর্থন করি, কিন্তু 7 লক্ষ রোগীর চিকিৎসা না পাওয়ার কথা এসছে, 10 লাখ বিনামূল্যে যে পরীক্ষা বন্ধ হয়ে গেছে, 23 জনের মৃত্যুর ঘটনা সামনে এসছে। আপনারা তো সমাজের, আপনারা ভগবান স্বরূপ, আপনারা ভাতৃপ্রতিম, আপনারা সবাই এই রাজ্য সরকারের মানে একজন চিকিৎসক হিসেবে যে দায়বদ্ধতা, আমরা অনুরোধ করছি, সুপ্রিম কোর্ট যা বলেছে আজকে 5টায়, একদম সমিতা আপনার এই বক্তব্যটা থেকে একবার শুনিয়ে দে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্টে বলছেন যে তিনি চিকিৎসকদের অনুরোধ করছেন তারা কর্মবিরতি প্রত্যাহার করুন, তারা কাজে ফিরে আসুন, এবং তারপর সংবাদ মাধ্যমের সামনে যে বক্তব্য, সেখানে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন যে সরকার কিন্তু নজর রাখছে। এমনটা কিন্তু জানা যাচ্ছে যে অনেকেই সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করছেন, কিন্তু তারা প্রাইভেট হসপিটালে কাজ করছেন। দেখুন, যাতে কোনো মানুষ পরিষেবা না পেয়ে মারা যায়, এটা লক্ষ্য রাখতে হবে। আজকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো, তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না, কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে। ইজ ইট নট এ ফ্যাক্ট? ইয়েস ম্যাডাম, এটা ফ্যাক্ট আছে। আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি ম্যাডাম, আমরা অলরেডি নামগুলো আইডেন্টিফাই করেছি, এবং এতে কর্পোরেট বিজনেস বেড়েছে। স্বাস্থ্য পরিষেবাটা চালু করার জন্য যা যা করা দরকার, আমি এখনো চাই না কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে। আমি চাই শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে এটাকে সংযত কারণে মীমাংসা করতে।
আমি একবার ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে যাব। মুখ্যমন্ত্রী কিন্তু আগেও বলেছিলেন যে তিনি কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের ভবিষ্যতের কথা ভেবে কোনো রকমের ব্যবস্থা তিনি নিতে চান না। এখনো কিন্তু সময় রয়েছে বিকেল 5টা পর্যন্ত। কিন্তু ডক্টর মুখোপাধ্যায়, এখানে আমার একটা অন্য প্রশ্ন আছে। আপনার নিশ্চয়ই মনে থাকবে কয়েক বছর আগে, সম্ভবত 2019 সাল, যখন এনআরএসে একটা ভাঙচুরের ঘটনা ঘটেছিল, চিকিৎসকরা মার খেয়েছিলেন এবং তারপরে কিন্তু তাদের সঙ্গে কথা বলতে তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, প্রতিনিধিরা গিয়েছিলেন, তাদের মধ্যে বৈঠক হয়েছিল। এরকম একটা ভয়ানক ঘটনা যেখানে গোটা পৃথিবী নড়ে গিয়েছে, যে শুনানির দিকে গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে থাকেন, সেই ঘটনায় জুনিয়র ডাক্তাররা 1 মাসের বেশি হয়ে গেল কর্মবিরতি করছেন। নবান্ন থেকে কতবার ডাক পেয়েছেন? স্বাস্থ্য ভবন থেকে নাকি লিয়াজোর চেষ্টা করা হচ্ছিল বলে সমীরদা বললেন। আপনি তো চিকিৎসক। দেখুন, হচ্ছে পুরোপুরি মিথ্যে কিভাবে এই সরকার বলে যাচ্ছে, সেই জন্যই এই সরকারকে কোনো মানুষ বিশ্বাস করে না। আজকে আপনি জানবেন, এই আরজিকর ঘটনা হওয়ার পরে স্বাস্থ্য ভবন থেকে বিভিন্ন মেডিকেল কলেজে পাঠানো হয়েছে নোটিফিকেশন যে তোমাদের এখানে এই সিকিউরিটি, রেস্টরুম, সিসিটিভি ক্যামেরা কি কি দরকার আছে জানাও। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যেটা উঠে এসছে যে 7000 সিসিটিভি ক্যামেরা রিকুইজিশন হয়েছে, 2000 সিকিউরিটি স্টাফ আর 900 রেস্টরুম। আমাকে এই সরকার বলে দিয়ে গেছে এই জুনিয়র ডাক্তারদের এই 1 মাসে তারা কি কাজ করতে পেরেছে। তাহলে মেডিকেল কলেজগুলো বলছে 7000 সিসিটিভি ক্যামেরা দরকার, 2000 সিকিউরিটি স্টাফ দরকার, 900 রেস্টরুম দরকার ডাক্তারদের হচ্ছে সুরক্ষা দিতে গেলে। সেটা কিচ্ছু না করে কিভাবে আপনি ডাক্তারদের বলতে পারেন কাজে জয়েন করো? আর এটা কি করতে কতদিন লাগবে? 13 বছর ক্ষমতায় রয়েছেন, কিছু করেননি। এগুলো করতে কি আরো 25 বছর নেবেন? কি বলতে চাইছেন কি আপনারা? সমীরদা, চিফ সেক্রেটারি অলরেডি কালকে বলেছেন এবং 7 দিন সময় নিয়েছেন এবং হাসপাতাল পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে মহিলা এবং পুরুষ চিকিৎসকদের 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 100 কোটি টাকা বরাদ্দ অলরেডি হয়েছে। এবং শুনুন না, আগামী বৃহস্পতিবার, আজকে মঙ্গল, কাল বুধ, পরশু বৃহস্পতিবার আবার স্বাস্থ্য দপ্তরের কাজকে ত্বরান্বিত করার জন্য এমার্জেন্সি মিটিং নবান্নে ডাকা হয়েছে। স্বাভাবিকভাবে পরিস্থিতিকে সামাল দিতে জুনিয়র ডাক্তারদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি। আমি এই দাবিকে সমর্থন করি। এই দাবিগুলোকে অনেকটাই পূরণের চেষ্টা চলছে, আরো হবে। আমি একটু সৈকতের কাছে যাই। সত্যি তো সময় লাগবে। দুম করে একটা ঘটনা ঘটে গিয়েছে। পরিস্থিতিটা স্বাভাবিক করতে যে পরিষেবার জন্য যে প্রাইমারি পরিকাঠামোগুলো দরকার, জুনিয়র চিকিৎসকরা যে দাবিটা করছেন, রাতারাতি তো সেটা সম্ভব নয়। তার জন্য সময় লাগবে, তার জন্য বৈঠক হচ্ছে, তার জন্য ব্যবস্থা হচ্ছে, ফান্ড অ্যালোকেট করা হয়েছে। কিন্তু পরিস্থিতিটা যদি স্বাভাবিক না হয়, তাহলে কোন দায়িত্বে সেই জুনিয়র চিকিৎসকদের আবার সেই বাঘের গুহায় ঢুকতে বলছে সরকার? না, দেখুন, জুনিয়র ডাক্তারদের যে দাবি দেওয়া বা যে অভিযোগগুলো তারা সামনে এনেছে, এই অভিযোগ তো আজকে নতুন নয়। এর আগেও আক্তার আলীর মতন লোকেরা অভিযোগ করেছিলেন। কি ব্যবস্থা নিয়েছিল স্বাস্থ্য দপ্তর? আপনি আজকে 23 জন মৃত্যুর কথা বলছেন, যদিও তথ্যটা পুরোপুরি ভুল। এবং উল্টো দিকে দাঁড়িয়ে সারা দিন, প্রতি মাসে প্রতিটা দিন জেলার সদর দপ্তরগুলো, জেলার হাসপাতালগুলো, গ্রামীণ এলাকার হাসপাতালগুলোতে ডাক্তার নেই, পর্যাপ্ত রিক্রুটমেন্ট নেই। এটা শুধুমাত্র আন্দোলনের ফলে নয়, রেফার করা যাবে না। এই যে জুনিয়র ডাক্তাররা, তারা কোথায় ট্রিটমেন্ট করে? মূলত মেডিকেল কলেজগুলোতে করে। কিন্তু মেডিকেল কলেজগুলোর বাইরে যে বৃহৎ অংশ স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, তাতে কোনো রিক্রুটমেন্ট নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো সাপ্লাই নেই। এবং মেডিসিনের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল হাসপাতালগুলোতে মেডিসিনের ক্রাইসিস রয়েছে। 1, 2, এখানে সমীরবাবু যে কথাগুলো বলছেন, আমার ধারণা নৈহাটির পুরপ্রধান, তৃণমূলের পুরপ্রধান, তার ভাষা শোনেননি সমীরবাবু। সম্ভবত কোন্নগরের তৃণমূলের নেতার ভাষা আপনারা শোনেননি। যে ভাষায় কথা বলছে এরা ডাক্তারদের সহমর্মিতার চোখে দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন না একবার সরাসরি গিয়ে কথা বলতে? পারতেন না নবান্নে ডেকে পাঠাতে? উনি কালকেও এই কথাটা বলেছেন যে আমার স্বাস্থ্য অধিকর্তা কি কথা বলেছে। আরে স্বাস্থ্য দপ্তরের উপরেই তো মানুষের আস্থা নেই। আমরা তো বলছি এই ধর্ষণ, খুন, দুর্নীতি এর মাথায় বসে রয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্তারা, তাদের সাহায্যে প্রশ্রয় সমস্ত করাপশন হয়েছে। 1, 2, 3, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং করেছেন, ঠিক একইভাবে বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং করতে চাইছেন। আমাদের জনগণের আস্থা নেই বিনীত গোয়েলের ওপর। মাননীয় মুখ্যমন্ত্রী কেন তার পছন্দের কয়েকজন আইপিএস অফিসার, কয়েকজন ডাক্তারবাবুকে পুনরায় কাজে বহাল করতে চাইছেন? সরাতে পারতেন না? সিপি থেকে পদত্যাগ করতে পারতেন না? যদি করতে পারতেন তাহলে জনগণের আস্থা ফিরত। দাবি তো আসছে একেবারে দলের ভেতর থেকে। তৃণমূল সাংসদ জহর সরকার, তিনি তো সরাসরি বলছেন, কোথায় সেই মুখ্যমন্ত্রী, কোথায় বিরোধী দলনেত্রীর যে চেহারা দেখা গিয়েছিল, যেখানে তিনি ছুটে যেতেন? কই, আরজিকরের ঘটনায় তো সেই চেহারা দেখা গেল না। তবে মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন উৎসবে ফেরার কথা। 1 মাস হয়ে গিয়েছে, এবার উৎসবে ফিরুন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেই নারকীয় ঘটনার 1 মাস পূরণ হয়ে গিয়েছে।
হাতে পুজোর বাকি আর 1 মাস। মুখ্যমন্ত্রী বলছেন 1 মাস তো হলো, এবার পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে একেবারে অমানবিক বলছেন জুনিয়র ডাক্তাররা, যারা এই 1 মাস ধরে কর্মবিরতি করছেন, একেবারে প্রতিদিন আন্দোলনে পথেই রয়েছেন। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক লজ্জাজনক নির্লজ্জতার পরিচায়ক। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। সমীরদা, মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক সরকার, এ তাদের কিসের আবাহন? দেখুন, যে ঘটনা সেটা হচ্ছে দানবিক, কিন্তু ঘটনা এটাও ঠিক মুখ্যমন্ত্রী মানবিক। তার কারণ একটাই, যে আমি অনুরোধ করছি, এই কথাটা কিন্তু কোড আনকোড উনি বলছেন সবাইয়ের কাছে। অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসাবে বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, অস্বীকার করে লাভ নেই। যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক পৈশাচিক ঘটনা, তার জন্যে বিচার ব্যবস্থা একটা প্রসেস চলছে। কিন্তু এটাও তো ঠিক, একটা মুখ্যমন্ত্রী তার একটা সামনে বড় উৎসব, যেটা স্বাভাবিক, আচ্ছা আমি তো বলছি, আপনি একবার হাতরাসে চলুন না। আজকে এটা করতে পারছেন না, আপনার যেখানে আছে কিচ্ছু হয় না, প্রতিবাদের কণ্ঠরোধ করে দেয়। আমি আবারও, তাহলে আপনি সুমিতা কি বলছেন? না, তাহলে সুমিতা কি বলছেন? আন্দোলন বন্ধ হয়ে যাক, আমরা সবাই পুজোর উৎসবের আয়োজন করি। আমি সাধারণ মানুষের কাছে, সবার কাছে একটাই, রাজ্য সরকারের মোটিভটা ভাবুন। যে সামনে পুজো আসছে, লক্ষ লক্ষ কোটি টাকার একটা বিজনেস, একটা মানুষের কর্ম, বেকারদের একটা মানে কাজ হয়, টাকা ইনকাম স্বাভাবিকভাবে। সে ডেকোরেটর বলুন, জুনিয়র ডাক্তাররা, তাদের এখনো নিরাপত্তার বন্দোবস্ত হয়নি। সমীরদা, তাদেরকে কোথায় ঠেলে দিতে চাইছেন? যেখানে এখনো নিরাপত্তার ব্যবস্থা হয়নি, 3 কোম্পানি বাহিনী এসেছে, তাদেরকে এমন ভাবে ডিপ্লয় করা হয়েছে, তারা কোনো কাজে লাগছে না। এই অবস্থায় আপনি কিভাবে, এই অবস্থায় এখনো 7 দিন সময়, 1 মাস কেটে গিয়েছে। দাঁড়ান সমীরদা, সুশেন্দুদা, এখনো 7 দিন সময়ের কথা বলছেন সমীরদা, এখনো 7 দিন সময়ের কথা বলছেন সমীরদা, কিন্তু ইমিডিয়েটলি কাজে যোগ দেওয়ার কথা জুনিয়র চিকিৎসকদের। কোন ভরসায় তারা কাজে যোগ দেবেন? আর তারই মধ্যে আমরা উৎসবের আয়োজন শুরু করে দেবো। আরে সুপ্রিম কোর্টের তো অর্ডার ছিল, সিআইএসএ বার্জি করেন, তাদের পর্যন্ত ন্যূনতম সুযোগ সুবিধাগুলো দেওয়ার নেই। সিআইএসএফ নিজেরা একটা সুপ্রিম কোর্টে মামলা করেছেন, আর আজকে উৎসবে ফিরতে বলছেন। শারদোৎসব আসন্ন, কিন্তু সেদিকে কারো মন নেই। এবার মানুষের একটাই চাহিদা, আরজি কর কাণ্ডের ন্যায় বিচার আর অপরাধীর শাস্তি। নীরবে আসছেন দশভুজা, বিষণ্ণ আগমনী, তার থেকে মানুষ শিখছে 1 হাতে শক্তি নয়, 10 হাতে শক্তি। এবং লক্ষ লক্ষ মানুষের ঐক্যের আলোয় চলছে অকাল বোধনের প্রস্তুতি। যথার্থ প্রতিবাদ দায়িত্বজ্ঞানহীন এবং বেপরোয়ার কাজ নয়, এটা ঠিক প্রতিবাদ। প্রতিবাদ গণতন্ত্রের, প্রতিবাদ সব কিছুর। আজকে জুনিয়র ডাক্তারদের যে প্রতিবাদ, জুনিয়র ডাক্তারদের যে চাহিদা, সেটার একদম ঠিক। তাদের ন্যূনতম, তাদের ভগবান বলবেন, এদিকে তাদের চাহিদাগুলো মেটাবেন না, এদিকে তাদের বলবেন যে গৃহস্থকে সাবধান থাকতে বলবেন, আর চোরকে চুরি করতে বলবেন, ওদের ভয় দেখাবেন, আর ন্যূনতম পরিষেবা দেবেন না। সেটা তো হয় না, সেই জিনিসটা তো হয় না। নির্যাতিতার মা কি বললেন? নির্যাতিতার মা কি বলছেন এই উৎসবের কথা শোনার পর? শুনুন একবার। সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে,
যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। হ্যাঁ হয়েছে, আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো। মুখ্যমন্ত্রী স্বয়ং যে জাস্টিস চাইছে এই সময় পুজোয় ফিরতে বলছে, উৎসবে ফিরতে বলছে। আমার অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে। আসল সমস্যার সমাধান এখনো হলো না। একটা জিডির ভিত্তিতে কিভাবে পোস্টমর্টেম হয় বা একটা চালান কেন খুঁজে পাওয়া যায় না, ময়না তদন্ত কিভাবে হয়, সেই প্রশ্নের উত্তর যখন রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে দিতে পারেন না, তার পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি উৎসবে সামিল হওয়ার ডাক দিচ্ছেন।